এই দেখো, আজকের ক্লাসে আমরা কনকারেন্সি কন্ট্রোল শুরু করব। প্রিভিয়াস ক্লাসে আমরা এতটা পর্যন্ত কভার করেছিলাম। কনকারেন্সি কন্ট্রোল কি, হোয়াট ইজ কনকারেন্সি কন্ট্রোল, তার ডেফিনেশন আমরা আগে করিয়ে দিয়েছি। আজকে জানবো প্রবলেম ডিউ টু বিকজ অফ কনকারেন্সি কন্ট্রোল বা কনকারেন্সি এক্সিকিউশন। কনকারেন্সি মানে একসঙ্গে অনেকগুলো ট্রানজেকশন, কনকারেন্ট এক্সিকিউশন মানে একসাথে অনেকগুলো ট্রানজেকশন এক্সিকিউট করছি। তো একসঙ্গে অনেকগুলো ট্রানজেকশন এক্সিকিউট করলে তার প্রবলেম কি হতে পারে, সেই প্রবলেম গুলো প্রথমে আইডেন্টিফাই করব এবং প্রবলেম গুলো আইডেন্টিফাই করার পরে তার কি কি রেসপেক্টিভ সলিউশন হতে পারে সেগুলো ডিসকাস করব। তাহলে কি কি প্রবলেম হতে পারে? ফার্স্ট প্রবলেম দেখো, 1 নম্বর প্রবলেম হচ্ছে WR, দ্যাট মিন্স রাইট রিড প্রবলেম। রাইট রিড প্রবলেম মানে কি? ধরো দুটো ট্রানজেকশন আছে T1 আর T2, ডিফারেন্ট ট্রানজেকশন সেম ভেরিয়েবলের উপর কাজ করবে তবেই কিন্তু হবে, তবে কিন্তু প্রবলেম ওকার করবে। ডিফারেন্ট আলাদা আলাদা ভেরিয়েবলের উপর কাজ করলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে T1 আর T2 দুটো আলাদা আলাদা ট্রানজেকশন। এবার দেখো T1 কি করেছে, T1 রাইট করেছে, রাইট 8। তারপরে সেখান থেকে T2 কি করেছে, রিড করেছে, রিড 8। দেখো T1 কিন্তু ভ্যালুটা সেভ করেনি এখনো। দ্যাট মিন্স টি T1 যদি এই পজিশনে যদি T1 এই ভ্যালুটাকে আবার চেঞ্জ করতে চায়, এর ভ্যালুটাকে কি করতে চায়, চেঞ্জ করতে চায়, তারপরে সেভ করে, ধরে নিলাম একটা এক্সাম্পল বলছি, ভালো করে দেখো এক্সাম্পলটা দেখো, সব এক্সাম্পল করাবো না, ঠিক আছে? এখানে ধরো এর ভ্যালু 10, a ইকুয়াল টু 10 হয়েছে। আচ্ছা, তাহলে T2 যে রিড করেছে এর ভ্যালু কত, কত রিড করেছে? 10 রিড করেছে। শোনা যাচ্ছে না তোমার কথাটা, আস্তে আস্তে। 10 রিড করেছে। এইবারে ধরো এখানে T1 এখানে আপডেট করে দিল, এর ভ্যালু করে দিল 11। তাহলে যখন কমিট হবে বা সেভ হবে, কমিট মানে কি, সেভ হবে, তখন আমাকে বলো এর ভ্যালু কত সেভ হবে, 10 সেভ হবে না 11 সেভ হবে? হুম, কত সেভ কমিট করবে? আপডেট সবসময় লেটেস্ট ভ্যালু সেভ হবে, কত সেভ হবে, 11 সেভ হবে, ঠিক আছে? কিন্তু দেখো ফাইনাল ভ্যালু তাহলে 11, কিন্তু T2 কত ভ্যালু পেলো, 10 পেলো, তাহলে ভুল ভ্যালু পেয়েছে, রং ভ্যালু পেয়েছে। তাহলে এই প্রবলেমটা রাইট রিডের ক্ষেত্রে হতে পারে। এই একজন রাইট করছে, সেখান থেকে রিড করে নিল, এটাকে বলা হয় ডাটি রিড বা আনকমিটেড রিড। মানে এ সেভ কমিট করেনি, T1 কমিট করেনি, সেভ করেনি, মানে সেভ করেনি মানে তার কাজ শেষ হয়নি, মাঝখানে ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। T1 এর ভ্যালু সেভ করেনি, দ্যাট মিন্স মাঝখানে যে কোনো জায়গায় ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেভ হওয়ার আগেই রিড করে নেওয়াকে আমরা কি বলছি, ডাটি রিড বা আনকমিটেড রিড, ঠিক আছে? তাহলে এটা কি রাইট রিডের ক্ষেত্রে হতে পারে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রবলেম কি হচ্ছে, রিড রাইট প্রবলেম। দ্যাট মিন্স একজন রিড করছে আর একজন রাইট করে নিচ্ছে, হয়েছে? রিড রাইট প্রবলেমেও একই জিনিস হতে পারে। তোমাকে পরীক্ষায় এলে প্রত্যেকটাই কিরকম এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিতে হবে জাস্ট, ঠিক আছে? এখানে দেখো দুটো ট্রানজেকশন T1 T2, এখানে এর ভ্যালু 10, এখানে এর ভ্যালু 9 হলো, এক কমলো। এবারে T2 যখন, তাহলে দেখো এখানে ব্যাপারটা এইভাবে ঘটবে, এটা রিড হয়েছে, এটা রাইট হয়েছে, হয়েছে? আচ্ছা, এটা রিড হয়েছে, এটা রাইট হয়েছে, এখানে রাইট হয়েছে, এখানে রাইট হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি ব্যাপারটা হচ্ছে, প্রথমে এইখান থেকে রিড করে নিয়েছে T2, T1 এর ভ্যালু এখান থেকে রিড করেছে, তাহলে T1 রিড করেছে, রাইট করেনি কিন্তু এখনো। সেখান থেকে T2 রিড করে নিয়েছে, তাহলে T1 এর কাছে যদি 10 ভ্যালু থাকে, তাহলে T2 এর কাছেও 10 ভ্যালু থাকবে। এবারে T1 রাইট করলো, এক কমিয়ে রাইট করলো, তাহলে কত ভ্যালু, 9। কিন্তু তাহলে ফাইনাল ভ্যালু কত হলো, 9। এর ফাইনাল ভ্যালু হচ্ছে 9, তাহলে 9 কে নিয়ে কাজ করা উচিত। কিন্তু T2 যেহেতু আগে থেকে রিড করে নিয়েছে, সেহেতু 10 কে নিয়ে কাজ করবে, সেও কমাবে। তাহলে দেখো এখানেও একবার কমলো আর এখানেও একবার কমলো, তাহলে বাট ফাইনাল ভ্যালু কত থাকলো, এখানেও 9 থাকলো, এখানেও 9 থাকলো। আমার কথাটা বুঝতে পেরেছো তো? মানে তুমি ব্যাংক থেকে, ধরো তোমার 10 টাকা ছিল ব্যাংকে, তুমি ব্যাংক থেকে একটা গিয়ে 1 টাকা তুলে নিলে, আবার এটিএম এর মাধ্যমে 1 টাকা তুলে নিলে, তাহলে 2 টাকা তুললে। তাহলে তোমার যদি টোটাল 10 টাকা থাকে, তাহলে 2 টাকা মাইনাস হওয়া উচিত, 8 টাকা থাকা উচিত। কিন্তু তোমাকে ব্যালেন্স দেখাচ্ছে 9 টাকা। বুঝতে পারছো তো? তাহলে এটা রিড রাইট এর ক্ষেত্রে প্রবলেম হতে পারে। নেক্সট কি প্রবলেম?
ভালো করে বুঝে নেবে, বাকিগুলো আমি বের করছি না। মনে রাখবে শুধু যেখানে রাইট এর ইনভলভমেন্ট আছে সেখানে প্রবলেম ওকার করবে। রাইট দুজনেই রাইট করছে, দেখো T1 রাইট করছে, কমিট করেনি কিন্তু তার আগেই T2 রাইট করে দিয়েছে। তাহলে এখানে যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায়, এই জায়গায় যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ভুল ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাই না? রাইট প্রবলেম। আচ্ছা, ইরিকভারেবল প্রবলেম মানে এমন প্রবলেম যেখান থেকে রিকভার করা যাবে না। যেমন দুটো ট্রানজ্যাকশন আছে, এখানে দেখো রাইট করেছে, এ রিড করে দিয়েছে, তাহলে এখানে আমি ধরলাম এর ভ্যালু 10 আছে, ঠিক আছে? এ যখন রিড করেছে, কত ভ্যালু রিড করেছে বলো? এর ভ্যালু কত? 10 10। এবারে কমিট করে দিল, কমিট মানে সেভ করে। সেভ করে দিয়েছে। এইবারে এই যে কাজ করছিল ফেল করে গেছে, ট্রানজেকশন ফেল করে গেছে, তাহলে ফেল করে গেলে কোথায় যাবে? একদম প্রথমে ঘুরে যাবে। মানে ধরো কোনো জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল এর ভ্যালু 8 ছিল, যখন ফেল করে যাবে তখন রোল ব্যাক হবে, রোল ব্যাক হবে তো, মানে যেখানে শুরু হয়েছিল চেক পয়েন্ট ওই পয়েন্টে চলে যাবে। কিন্তু দেখো তুমি ভুল ভ্যালু সেভ করে 10 ভ্যালু সেভ করে নিয়েছো অলরেডি, কিন্তু অরিজিনাল ভ্যালু কত হওয়া উচিত? 8 হওয়া উচিত, যেহেতু ফেল করে গেছে ট্রানজেকশন। তাহলে একটা ট্রানজেকশন কমিট হয়নি, সেখান থেকে তুমি রিড করে নিচ্ছ, দিয়ে নিজে সেভ করে দিচ্ছ, তাহলে ভুল ভ্যালু সেভ হয়ে যেতে পারে, এটাকে ডার্টি রিড বলা হয়। তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু ইরিকভারেবল, মানে রিকভার করা যাবে না। তুমি যাই কিছু করে নাও, তুমি কিন্তু আর এর অরিজিনাল ভ্যালু পাবে না। কেন পাবে না বলো তো? এর অরিজিনাল ভ্যালু কেন পাবো না? এর ভ্যালু অরিজিনাল ছিল 8, কারণ তুমি এখানে সেভ করে দিচ্ছ, একবার সেভ করে দিচ্ছ মানে অরিজিনাল ভ্যালু মুছে গেছে, এখন এর ভ্যালু কত হয়ে গেছে? 8 হয়ে গেছে, বুঝে গেছে? সেই জন্য একে ইরিকভারেবল প্রবলেম বলা হয়। নেক্সট হচ্ছে ক্যাসকেডিং রোলব্যাক। ক্যাসকেডিং রোলব্যাক মানে কি দেখো, ধরো এখান থেকে এর ভ্যালু এডিট করেছে 2, এখান থেকে এডিট করেছে, এখান থেকে এডিট করেছে, এখান থেকে এডিট করেছে। এবারে যদি কোনো কারণে প্রবলেম ওকার করে, এই কাজ করতে 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 এখানে গিয়ে ফেল করে গেছে, তাহলে কি কাজ হবে? রোল ব্যাক হবে। রোল ব্যাক মানে কি? ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড যাবে। তাহলে ব্যাকওয়ার্ড চলো, তাহলে রোল ক্যাসকেডিং মানে এটা জলপ্রপাতের মতন দেখতে, দেখতে পেয়েছো তো? এটা জলপ্রপাতের মতন, এরকম হয় না জলপ্রপাত, এরকম এরকম জলপ্রপাত হয় না? তাহলে যখন ফিরে যাবে প্রথমে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে যাবে, জলপ্রপাতের মতন ক্যাসকেডিং রোল ব্যাক। বুঝতে পেরেছো তো? আবার এখানে যদি ফেল করে যায় এখানে। হুম। নেক্সট হচ্ছে লস্ট আপডেট প্রবলেম। T1 T2 দুটো ট্রানজেকশন আছে, এখানে রাইট করলো, রাইট করে কমিট করে দিয়েছে, এ ফেল হয়ে গেছে, তাহলে ভুল ভ্যালু রাইট হয়ে গেল, তাহলে যে আপডেট হলো, এই যে আপডেটেড ভ্যালু হলো লস্ট, সেটা লস্ট হয়ে গেল, অরিজিনাল ভ্যালুটা লস্ট হয়ে গেল, লস্ট আপডেট প্রবলেম বলা হয় এটা, ঠিক আছে? সলিউশন এবারে এই প্রবলেমগুলোর কি কি সলিউশন হতে পারে? প্রথম হচ্ছে রিকভারেবল শিডিউল বানাতে হবে। রিকভারেবল শিডিউল মানে ধরো দুটো ট্রানজেকশন আছে T1 আর T2, এর রিড করলো, দিয়ে কমিট করলো, আছে সি, সি মানে কমিট, আর মানে রোলব্যাক। সি মানে হচ্ছে কমিট, আর মানে হচ্ছে রোলব্যাক, হয়েছে? আচ্ছা, এবারে দেখো এখানে রিকভারেবল, রিকভারেবল কথার মানে কি গো? রিকভারেবল কথার মানে কি বলো পায়েল? রিকভারেবল মানে কি? মানে না বলো। মানে আবার ঠিক করা আর কি। আবার ঠিক হয়ে যাবে, তাই তো? রিকভারেবল মানে আবার ঠিক হয়ে যাবে। দ্যাট মিনস কোনো একটা গন্ডগোল হয়েছিল, সেখান থেকে আবার ঠিক করে নিতে পারবে। দ্যাট মিনস ধরো কারো একটা শরীর খারাপ হয়েছিল, শরীর খারাপ থেকে রিকভার হয়ে যাবে, মানে আগের ফরম্যাটে ফিরে যাবে। রিকভারেবল শিডিউল বানাতে হবে, এক নাম্বার সলিউশন। হ্যাঁ, অনেক সলিউশন আছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে রিকভারেবল শিডিউল বানাতে হবে। কি শিডিউল দেখি? T1 T2 দুটো ট্রানজেকশন, আচ্ছা T1 রাইট করেছে, দিয়ে কমিট, কমিট বা রোলব্যাক,
যা করবে এখানেই করে দিবে, ঠিক আছে? সেভ করলে সেভ করবে, না রোল ব্যাক করলে এখানেই ফিরে চলে যাবে। তার কোনো প্রবলেম নেই, সেভ হয়ে গেছে। তারপরের স্টেপে T2 রিড করেছে। তারপরের স্টেপে T2 রিড করেছে। তাহলে বলো, যদি কোনো প্রবলেম ওকার করে, T1 এ যদি কোনো প্রবলেম ওকার করে, হ্যাঁ? তাহলে কি ভ্যালু কোনো চেঞ্জ হবে? এই T2 এর ভ্যালু কোনো চেঞ্জ হবে? রিকভার করা যাবে? হ্যাঁ, করা যাবে। কারণ T2 রিড করার আগেই T1 তার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছে। মানে কমিট করলে সেভ করে দিবে। একবার কমিট করে দিয়েছে মানে T1 ভ্যালু আপডেট করবে না। তাহলে অরিজিনাল ভ্যালু পাবে। আর যদি T1 ফেলও করে যায়, ধরলাম এই জায়গাটায় T1 ফেল করে গেল। তাহলে রিকভার হয়ে রোল ব্যাক হয়ে যাবে। রোল ব্যাক হলে আগের ফরম্যাটে ফিরে যাবে। তাহলেও আমি সেম ভ্যালু পাবো। কোন আপডেটেড ভ্যালু পাবো না। দ্যাট মিনস আপডেটেড ভ্যালু বলতে চাইছি যে T1 এ একটা ভ্যালু, T2 তে একটা ভ্যালু, এমনটা হবে না। বুঝে গেছে? এটাকে বলেছে রিকভারেবল শিডিউল। বা ওর দিয়ে এটাকে তুমি এভাবে লিখতে পারো, T1 রাইট করে কমিট করে নিল, তারপরে T2 রিড করে কমিট করে নিল। এটাকেও আমরা রিকভারেবল শিডিউল বলতে পারি। চেক অনলি ফর রাইট রিড। কি কি চেক করব রিকভারেবল প্রবলেমে? যে একটা প্রবলেম রিকভারেবল কিনা। একটা প্রবলেম তোমাকে জিজ্ঞাসা করবে, একটা ট্রানজাকশন দিয়ে দিবে, এরকম একটা টেবিল দিয়ে দিবে, হ্যাঁ, নেট গেটের এক্সাম এরকম একটা টেবিল দিয়ে দিবে, দিয়ে বলবে বলো তো এখানে যে ট্রানজাকশন গুলো হয়েছে এটা কি রিকভারেবল? তখন তোমার সূত্রটা হচ্ছে চেক করার, কি চেক করবে? চেক রাইট রিড। চেক রাইট রিড আছে কিনা, অনলি ফর তাহলে চলো দুটো ইয়ে আছে। আচ্ছা, রাইট রিড এখানে আছে কিনা বলো। এই যে এটা কোশ্চেন দিয়েছে, এক্সাম্পল 1, এক্সাম্পল 1 এর টেবিল দিয়েছে, যে বলছে চেক রিকভারেবল অর নট। চেক রিকভারেবল অর নট, হয়েছে? রিকভারেবল কিনা চেক করতে হবে। আচ্ছা, তাহলে রিকভারেবল কিনা চেক করতে গেলে কি চেক করতে হবে? রাইট রিড। রাইট রিড আছে কিনা। আচ্ছা, রাইট রিড কে আমরা আরেকটা বলি, কি বলি বলতো? ডার্টি রিড। ডার্টি রিড বলি, ঠিক আছে না? তাহলে দেখো, এখানে ট্রানজেকশনটা ভালো করে দেখো। এখানে W1 মানে রাইট এ হয়েছে, তাহলে WB রাইট বি হয়েছে, তারপরে এখানে C1 আছে, C1, ঠিক আছে? C1 মানে C1, সি মানে কি? সি মানে কি? কমিট। কমিট। আর 1 মানে কাকে ইন্ডিকেট করছে? 1 মানে কাকে ইন্ডিকেট করছে? ট্রানজেকশন ওয়ান। 1 কে ইন্ডিকেট করছে। বুঝা গেছে? তার ট্রানজেকশন 1 কমিট হলে। এবারে দেখো এখানে এ রিড করেছে, রাইট করেছে, রিড করেছে, সি মানে কমিট করেছে, ট্রানজেকশন 2 কমিট করেছে। এইবারে বলো এখানে কোনো ডার্টি রিড আছে কিনা। ডার্টি রিড আছে কিনা? আছে? হুম? ডার্টি রিড কথার মানে কি? ডার্টি রিড কথার মানে কি বলো? কমিট করার আগে রিড। হ্যাঁ, কমিট করার আগে আনকমিটেড রিড। কমিট করার আগে কি করেছে? রিড করেছে, ঠিক আছে? আনকমিটেড রিড যেটাকে বলছি, এমন রিড করেছে যে ওটার কমিট করা নেই। তাহলে বলো, এখানে দেখো দুটোই কিন্তু কমিট করা আছে, দুটোই কিন্তু কি কমিট করা আছে। আর দেখো, এইখান থেকে ফার্স্ট এ রাইট করেছিল, রাইট থেকে এখানে কি হয়েছে? রাইট হয়েছে।
তাহলে রাইট রাইট এটাকে কি আমরা ডাটি রিড বলতে পারবো? না। ডাটি রিড মানে কি? একজন রাইট করছে আরেকজন রিড করছে, এখানে দুজনই রাইট রাইট করছে, ডাটি রিড বলতে পারবো কি? না। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে এর কি কিছু ডাটি রিড বলা যাবে? না। এর সঙ্গে কোনো সম্পর্ক হবে না, কেন বলো তো? আলাদা ভেরিয়েবলস। হ্যাঁ, আলাদা ভেরিয়েবল। এর উপর কাজ করছে, এই বি এর উপর কাজ করছে। তাহলে এটার উপর কোনো কথা হবে না। তাহলে এটা রাইট রাইট। এবারে দেখো রাইট এর পরে রিড। তাহলে এই রিডটা কোত্থেকে এসছে? T1 ট্রানজেকশন থেকে এসছে না T2 এর ট্রানজেকশন থেকে এসছে? বলো। T1 থেকে। T1 থেকে কেন আসবে? তার নিজস্ব রাইট আছে, T2 এর নিজস্ব এ আছে তো। হ্যাঁ? T2 থেকে। হ্যাঁ, তাহলে T2 থেকে যাবে, T1 থেকে যাবে না। বুঝতে পেরেছো তো? তাহলে কিন্তু ডিফারেন্ট ট্রানজেকশন থেকে আসেনি। তাহলে কি এটা তুমি ডাটি রিড বলতে পারবে? পারবে না। কি? পারবে না। ডাটি রিড হলে মানে একজন রাইট করছে আরেকজন রিড করছে, ঠিক আছে, কিন্তু দুটো আলাদা ট্রানজেকশন হতে হবে, ঠিক আছে? একই ট্রানজেকশন হবে না। আর তারপরে কমিট, তাহলে কোনো প্রবলেম নাই। আর এই বি এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে তো এখানে এখানে রিড হয়েছিল আর এ হচ্ছে রাইট করেছিল। তাহলে রিড রাইট, রিড রাইট এটা তো ডাটি রিড এর মধ্যে পড়ছে না। বুঝা গেছে? তাহলে ডাটি রিড আছে কি নেই? নো নেই। ডাটি রিড, কোনো ডাটি রিড নেই। তাহলে এটা কি হবে? রিকভারেবল হবে। হয়েছে? তাহলে এটা রিকভারেবল। কনসেপ্ট ক্লিয়ার? আর ডাটি রিড থাকলে, ইফ ডাটি রিড প্রেজেন্ট দেন নট রিকভারেবল। তাহলে ডাটি রিড সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। রাইট রিড থাকতে হবে, আলাদা আলাদা ট্রানজেকশন থাকতে হবে। বুঝে গেছে? নেক্সট এটা চেক করো, চেক ডাটি রিড অর নট। এক্সাম্পল 2 বলো। আছে। দেখে নাও এখানে এ এ হয়েছে, এ এখানে রাইট রাইট হয়েছে, ডাটি রিড নেই। আচ্ছা বি, বি এখানে এটা ডাটি রিড কি ডাটি রিড নয়? বলো। দেখো এ বি আছে, T2 তে বি রাইট অপশন আছে, সেখান থেকে T1 কি করেছে? রিড করেছে, কিন্তু T2 কি কমিট করেছে? এই রিড করার আগেই কমিট করেছে? না। করেনি। তাহলে ডাটি রিড ইয়েস অর নো? ইয়েস। ডাটি রিড আছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ডাটি রিড প্রেজেন্ট এন্ড কমিটেড সিকোয়েন্স ফলো। আচ্ছা 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 আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা জিনিস চেক করতে হবে। রুলসটা এখানে লিখে নি, লেখা আছে ওখানে লিখে নি, এই যে বলে দিচ্ছি। এখানে লিখে নি কেন? এখানে না, তোমরা লিখে নিবে, বলে দিচ্ছি। রিকভারেবল চেক করার জন্য এখানে নোট বলে লিখে নিবে, ঠিক আছে? রুলস বলে নিয়ে লিখে নিবে। কিসের জন্য রুলসটা? বলো। রিকভারেবল অর নট। হয়েছে? রুল নাম্বার 1 হচ্ছে চেক রাইট রিড। হয়েছে? যদি প্রেজেন্ট থাকে আর নট প্রেজেন্ট। হয়েছে? যদি প্রেজেন্ট থাকে তাহলে কি হবে? মানে রাইট রিড যদি থাকে, যেটাকে আমরা কি বলছি? ডাটি রিড যদি থাকে, যদি প্রেজেন্ট থাকে, তাহলে কি হবে? নট, সরি, এটাকে এইভাবে লিখো। নট প্রেজেন্ট, আর এটাকে লিখো প্রেজেন্ট। যদি নট প্রেজেন্ট থাকে, ডাটি রিড না থাকে, তাহলে কি? রিকভারেবল। হলো? এবারে প্রেজেন্ট যদি থাকে,
তাহলে তুমি নট রিকভারেবল বলতে পারবে না। তোমাকে আরেকটা জিনিস চেক করতে হবে। যদি ডার্টি রিড থাকে তাহলে তুমি বলবে কমিটেড commit must follow the dirty read sequence. যদি কমিট অপারেশন ডার্টি রিডের সিকোয়েন্সটা ফলো করে তাহলেও আমরা বলবো কি বলো রিকভারেবল। আর যদি ফলো না করে নট ফলো শুধু লিখে দিলাম, তোমরা ভালো পুরোটা লিখবে যে কমিট নট ফলো দ্য ডার্টি রিড সিকোয়েন্স দেন নট রিকভারেবল। ঠিক আছে, রুলসটা লিখে নিবে ভালো করে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে। এই যে তাহলে কি চেক করব? প্রথমে চেক করব ডার্টি রিড আছে কিনা, রাইট রিড। যদি নট প্রেজেন্ট থাকে তাহলে রিকভারেবল, কোনো প্রবলেম নেই। যদি প্রেজেন্ট থাকে তাহলে আবার চেক করতে হবে কমিট যে হয়েছে সেটা ডার্টি রিডের সিকোয়েন্স ফলো হয়েছে কিনা। যদি ফলো হয়ে থাকে তাহলে রিকভারেবল, আর নট ফলো হলে নট রিকভারেবল। তাহলে দেখো এখানে দেখো ডার্টি রিড আছে, ইয়েস ডার্টি রিড আছে, ভেরি গুড। তাহলে ডার্টি রিড থাকলে তোমাকে চেক করতে হবে কমিট যে হয়েছে সেটা ডার্টি রিড ফলো করেছে কিনা, সিকোয়েন্স ফলো করেছে কিনা। আচ্ছা, ডার্টি রিডের সিকোয়েন্স কি বলো তো? বলো, ডার্টি রিড কোথায় একবার করেছে? এই জায়গাটা একবার করেছে, এই জায়গাটা একবার করেছে তো। হ্যাঁ। তাহলে প্রথমে কোনটা হয়েছে? সিকোয়েন্স অফ ডার্টি রিড, দ্যাট মিনস রাইট রিড। বলো প্রথমে কোনটা হয়েছে, টি1 না টি2? টি2। টি2, তারপরে টি1। টি1। তাহলে এই সিকোয়েন্স কোনটা ফলো করতে হবে? কমিটের ক্ষেত্রেও কিন্তু প্রথমে কোনটা কমিট হওয়া উচিত? টি2। টি2, তারপরে টি1, তবেই আমি রিকভারেবল বলতে পারবো। তাহলে দেখো প্রথমে কোনটা কমিট হচ্ছে? টি2, তারপরে টি1। তাহলে কমিট সিকোয়েন্স কি হচ্ছে? কি হচ্ছে? প্রথমে টি2, তারপরে তাহলে ম্যাচ করলো, এই দুটো ম্যাচ করেছে, তাই তো? তাহলে আমি কি করতে পারবো? ইট ইজ রিকভারেবল। আর যদি ম্যাচ না করতো নট রিকভারেবল। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, ক্যাসকেডলেস রিকভারেবল শিডিউল। ক্যাসকেডলেস রিকভারেবল শিডিউলের ক্ষেত্রে কি বলছে? অ্যাভয়েড দ্য ডার্টি রিড। ডার্টি রিডকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। প্রবলেম, এই ক্যাসকেডলেস রিকভারেবল শিডিউল এর সাহায্যে কি কি প্রবলেম সলভ করা যায় দেখে নাও। ক্যাসকেডিং প্রবলেম সলভ করা যায়, ইরিকভারেবল প্রবলেম সলভ করা যায়, আর রাইট রিড প্রবলেম সলভ করা যায়। দেখো ক্যাসকেডলেস রিকভারেবল মানে প্রথমে টি1 পুরো রাইট করে যা যা করুক কমিট করে নিয়েছে, তারপরে রিড করেছে, ঠিক আছে? ক্যাসকেডলেস, ক্যাসকেডিং নয় কিন্তু, ক্যাসকেডলেস মানে, ক্যাসকেডিং মানে এরকম জলপ্রপাতের মতন হবে। ক্যাসকেডলেস মানে ক্যাসকেডিং থাকবে না, মানে এর মাঝখান থেকে নিবে না, এর পুরো কাজ শেষ হয়ে গেলে তারপরে এর কাজ শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এ রিড করেছে, ভেরি গুড। এখান থেকে এ রিড করেছে, ভেরি গুড। এটা কিন্তু ডার্টি রিড হয়নি কিন্তু, হ্যাঁ। আর এখান থেকে এ রিড করেছে, ডার্টি রিড হয়নি। তাহলে বোথ আর মানে অ্যাভয়েড করতে বলেছিল, কি অ্যাভয়েড করতে? ডার্টি রিড অ্যাভয়েড করতে বলেছিল, তাহলে এখানে ডার্টি রিড নেই। তাহলে এখানে কি হবে? তাহলে এটা কি হবে? এক্সাম্পলটা বোথ আর ক্যাসকেডলেস এন্ড রিকভারেবল। এই ক্ষেত্রেও সেম, এই প্রবলেমটার ক্ষেত্রেও সেম, চেক করে নিবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো স্ট্রিক্ট রিকভারেবল শিডিউল। স্ট্রিক্ট রিকভারেবল শিডিউল মানে স্ট্রিক্টলি রিকভার করাই যাবে, মাস্ট। ইট মিনস টি1 এর কাজ আগে শেষ হয়ে গেছে, তারপরে
T2 এর কাজ শুরু হয়েছে। ঠিক আছে? মানে স্ট্রিক্টলি রিকভারেবল শিডিউল এই কথার মানে কি? রাইট রিড থাকবে না, রাইট থাকবে না, ইররিকভারেবল প্রবলেম থাকবে না, ক্যাসকেডিং প্রবলেম থাকবে না, লস্ট আপডেট প্রবলেম থাকবে না, কিছুই থাকবে না। ঠিক আছে? স্ট্রিক্টলি রিকভারেবল। এরকম প্রবলেম না থাকলে সবই রিকভার করা যাবে। তারপরে এখানে বলেছে একটা কোশ্চেন দিয়েছে চেক রিকভারেবল অর নট। এখানে এক্স এখান থেকে এই করেছে রাইট এক্স এখান থেকে এসছে হয়েছে এখানে এসছে। তাহলে দেখো T1 এর রাইট ছিল রাইট রিড। কি প্রবলেমটা হলো? রাইট রিড আলাদা আলাদা ট্রানজেকশনের সেম ভেরিয়েবলের উপর, তাহলে ডার্টি রিড বলবো। ঠিক আছে? তাহলে এটাকে বলো ডার্টি রিড যদি না থাকতো তাহলে কি রিকভারেবল হতো? যদি ডার্টি রিড না থাকতো তাহলে কি রিকভারেবল হতো? বলো। না। হতো। ডার্টি রিড না থাকলে, ডার্টি রিড থাকলে তো সমস্যা। ডার্টি রিড যদি না থাকে, এই যে বলে এলাম এক্ষুনি, এই যে চেক ডার্টি রিড নট প্রেজেন্ট। যদি ডার্টি রিড না থাকে, নট প্রেজেন্ট, তাহলে রিকভারেবল হবে। প্রেজেন্ট থাকলে সমস্যা, তখন আবার সিকোয়েন্স চেক করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে ডার্টি রিড আছে, তাহলে রিকভারেবল হবে না। এবারে চেক করতে হবে সিকোয়েন্স। ডার্টি রিডের সিকোয়েন্স বলো এখানে কি আছে? হ্যাঁ, T1 T2 T1 তারপরে T2। আর কমিটের সিকোয়েন্স T2 T1 ফলো করেছে? না। তাহলে হচ্ছে উই শুড চেক ডার্টি রিড ইন অ্যাভয়েড দ্য ট্রানজেকশন ডার্টি রিড প্রেজেন্ট। ডার্টি রিড কি আছে? প্রেজেন্ট আছে। ঠিক আছে? এখানে দিয়েছে বলো তো রাইট ট্রানজেকশন মাস্ট কমিট ফার্স্ট দেন রিড ট্রানজেকশন কমিট। মানে ওই যে বলেছিলাম যে সিকোয়েন্সটা মেনটেন করবে ফর রিকভারেবল শিডিউল ট্রানজেকশন। রিকভারেবল করতে গেলে এই নিয়মটা মেনে মেনে চলতে হবে, কিন্তু আমার এখানে নিয়মটা মানেনি। তাহলে কি হবে? দ্য অ্যাবাভ ট্রানজেকশন নট রিকভারেবল। কনসেপ্ট ক্লিয়ার হলো? এই যে ডার্টি রিড সিকোয়েন্স নট ফলোড ফর কমিটেড সিকোয়েন্স অফ দ্য ট্রানজেকশন রেসপেক্টিভ হয়ে গেল। সোজা আছে। তাহলে রিকভারেবল অর নট রিকভারেবল সহজেই মনে থাকবে আমার। নেক্সট, আচ্ছা, রুলস ফর চেকিং রিকভারেবল এন্ড ক্যাসকেডিং প্রবলেম। রিকভারেবল দেখো চেক, এটা এটা রুলস। হ্যাঁ, ভালো করে লিখবে, ভালো করে লিখবে। এটা চেক করার সূত্র কি না? ডার্টি রিড চেক করতে হবে প্রথমে রিকভারেবলের জন্য। ডার্টি রিড চেক করতে হবে। ডার্টি রিড যদি নো থাকে, নো, ডার্টি রিড যদি না থাকে তাহলে আমি কি বলবো? ক্যাসকেডলেস, হ্যাঁ ক্যাসকেড নেই। রিকভারেবল, হ্যাঁ রিকভার করা যাবে। যদি ইয়েস হয়, মানে যদি ডার্টি রিড থাকে, তাহলে কি চেক করতে হলো? যে রুলসটা আমি লিখেছিলাম এক্ষুনি সেটাই লিখে দেখাচ্ছি আবার। ক্যাসকেডিং চেক কমিট সিকোয়েন্স ফলো দা ডার্টি রিড সিকোয়েন্স, যেটা বলে একটু আগে বলছিলাম যে কমিট সিকোয়েন্সটা ক্যাসকেডিং সিকোয়েন্স, কমিট সিকোয়েন্সটা ডার্টি রিড সিকোয়েন্সকে মাস্ট ফলো করবে। ঠিক আছে? এবারে চেক করব। চেক করার পরে ইয়েস হতে পারে, নাও হতে পারে। যদি ইয়েস হয় তাহলে রিকভারেবল, আর যদি নো হয় তাহলে নট রিকভারেবল। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্যাসকেডিং হবে কিনা? এখানে ক্যাসকেডিং হবে কিনা? এখানে যেরকম দুটো আছে, একটা দুটো, এখানে তো আমি নট রিকভারেবল বললাম আর রিকভারেবল বললাম। ক্যাসকেডিং হবে কিনা বললাম না? এখানে দেখো উপরেই লিখে দিয়েছে ক্যাসকেডিং হবে, মাস্ট ক্যাসকেডিং হবে। মানে ইয়েস এ এলে ক্যাসকেডিং হবে। সেটা নট রিকভারেবল হলেও ক্যাসকেডিং হবে, আর রিকভারেবল হলেও ক্যাসকেডিং হবে। বুঝা গেছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ। হুম, হ্যাঁ, বুঝতে পেরেছি। নেক্সট কি শিডিউল দিয়েছে দেখো, অল শিডিউল একসঙ্গে একটা ছবির আকারে দেখিয়েছে। বলছে দেখো রিকভারেবল শিডিউল, ক্যাসকেডলেস শিডিউল, স্ট্রিক্ট শিডিউল আর সিরিয়ালাইজেবল শিডিউল। চারটা শিডিউল দিয়েছে। মানে তোমাকে বলবে বলো তো এই শিডিউলটা সিরিয়ালাইজেবল কিনা, স্ট্রিক্টলি শিডিউল কিনা, ক্যাসকেডলেস শিডিউল কিনা, রিকভারেবল শিডিউল কিনা। এটা এই ছবিতে ভালো করে দেখে নাও। সবার থেকে বড় হচ্ছে রিকভারেবল। রিকভারেবলের মধ্যেই ক্যাসকেডলেস আছে, তার মধ্যে আবার স্ট্রিক্ট আছে, তার মধ্যে আবার সিরিয়ালাইজেবল আছে। তাহলে আমি যদি তোমাকে বলি যে একটা একটা প্রবলেম বা একটা ট্রানজেকশন স্ট্রিক্ট স্ট্রিক্ট প্রবলেম, স্ট্রিক্টলি রিকভারেবল প্রবলেম বা স্ট্রিক্ট প্রবলেম বললাম, তাহলে কি ওটা রিকভারেবল হবে? হুম, বলো। কোন একটা প্রবলেম স্ট্রিক্ট প্রবলেম, সেটা কি রিকভারেবল হবে?
বলো? আর রিকভারেবলের মধ্যে আছে তো। হবে কি হবে না? হবে। হবে। কারণ তুমি যদি এখানে পয়েন্ট করো পয়েন্টটাকে, তাহলে রিকভারেবল এর মধ্যেই পড়ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। রিকভারেবল। ক্যাসকেড লেস হবে কি ওটা? হ্যাঁ, ক্যাসকেড লেস হবে। এবারে আমি বলব, ধরো একটা প্রবলেমটা এখানে আছে। সেটা রিকভারেবল প্রবলেম। সেটা কি স্ট্রিক্টলি রিকভারেবল হবে? হুম? না। না। দেখো, হতেও পারে, নাও হতে পারে। কারণ এই পয়েন্টটা তুমি এখানেও দেখাতে পারো, এখানেও দেখাতে পারো, এখানেও দেখাতে পারো, বা এর মধ্যেও দেখাতে পারো। যেখানে খুশি দেখাতে পারো। বিকজ এই পুরো জায়গাটা জুড়েই রিকভারেবল। বুঝা গেছে? তাহলে কোন প্রবলেম রিকভারেবল হলে সেটা স্ট্রিক্টলি রিকভারেবল হতেও পারে, নাও পারে। বাট স্ট্রিক্টলি হলে রিকভারেবল হবেই। ঠিক আছে? বাকিগুলো একই রকম তোমরা সবার সঙ্গে সমান রিলেশন করে নিবে। ছবিটা মনে রাখবে। নেক্সট আছে দেখো, কনকারেন্সি কন্ট্রোল প্রোটোকল। কনকারেন্সি কন্ট্রোল প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে কি? বলো? নিয়ম। হুম? কনকারেন্সি কন্ট্রোল প্রোটোকল। প্রোটোকল মানে কি? রুলস। কনকারেন্সিকে কন্ট্রোল করার জন্য যে রুলস গুলো আছে, যে রুলস আছে খুব ইম্পর্টেন্ট। লক ভেরিয়েবল, আর একটা হচ্ছে টাইম স্ট্যাম্প অর্ডারিং প্রোটোকল। একটা হচ্ছে লক ভেরিয়েবলের মাধ্যমে করা যায়, একটা টাইম স্ট্যাম্প অর্ডারিং প্রোটোকলের মাধ্যমে করা যায়। লক ভেরিয়েবলটা কি প্রথমে এক নম্বর দেখে নিই। ঠিক আছে? লক ভেরিয়েবল মানে একটা লক থাকবে, কি থাকবে। সেই কিটা যার কাছে থাকবে একমাত্র সেই ইউজ করতে পারবে। ফর এক্সাম্পল, T1 T2 দুটো লক ভেরিয়েবল এক্সাম্পল বলছি, দুটো ট্রানজেকশন আছে। এল ফর লক। কার লক? কোন ভেরিয়েবলের? এ ভেরিয়েবলের। এ ভেরিয়েবলের লকটা কার কাছে আছে? কোন ট্রানজেকশনের কাছে আছে? বলো? T1। T1 এর। তাহলে এ ভেরিয়েবলের উপর রিড হোক বা রাইট হোক, কে করতে পারবে? শুধুমাত্র T1 করতে পারবে। তাহলে T1 রিড করলো, কোনো প্রবলেম নেই। T1 রাইট করলো, কোনো প্রবলেম নেই। এবারে T2 কি করলো? যে আমার এ ভেরিয়েবল লাগবে, রিড করে নিল। পারবে না। কেন পারবে না? কারণ T2 এর কাছে কি নেই? লক নেই। কনসেপ্ট ক্লিয়ার তো? বুঝা গেছে? হ্যাঁ। নেক্সট হচ্ছে শেয়ারিং এক্সক্লুসিভ লক। এই শেয়ারিং এক্সক্লুসিভ লক যেটাকে বলছি, দেখো কিভাবে তৈরি হচ্ছে। একটা শেয়ার লক হয়, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ লক হয়। দুটোকে জুড়ে শেয়ারিং এক্সক্লুসিভ লক বানানো হয়েছে। শেয়ারিং লককে কি করা হয়? রিড অনলি লক বলা হয়, শুধুমাত্র রিড করা যাবে। আর এক্সক্লুসিভ লককে কি করা হয়? রিড রাইট দুটোই করা যাবে। তাহলে যদি শুধু নাম থাকে শেয়ারিং লক, তাহলে সেখানে শুধুমাত্র কি অপারেশন করা যাবে? রিড অপারেশন। আর যদি এক্সক্লুসিভ থাকে, তাহলে রিড রাইট দুটোই করা যাবে। তাহলে এবার ট্রানজেকশন, এটা এক্সাম্পল দিয়েছি। T1 T2 দুটো ট্রানজেকশন আছে ইন শেয়ার লকে আছে। তাহলে দেখো, শেয়ার লক মানে কি? শেয়ারিং করেছে, দুজনের কাছেই আছে। T1 এর কাছেও আছে, T2 এর কাছেও আছে। শেয়ার করেছে। তাহলে শেয়ার লকে শুধুমাত্র কি করা যায়? রিড করা যায়। রিড করা যায়। তাহলে T1 রিড করলো, T2 রিড করলো, কোনো প্রবলেম নেই। T1 রাইট করলো, হবে? হবে? হবে না। যেটা না। শুধু শেয়ার লক আছে। কনসেপ্ট ক্লিয়ার? এটা হবে না। এগুলো জাস্ট বুঝানোর জন্য যে কোথায় হচ্ছে কোথায় হচ্ছে না। নেক্সট হচ্ছে টু ফেজ লকিং। আচ্ছা, এক্সক্লুসিভ লকটা বলা হয়নি। তোমরা নিচে নিচে করবে, হ্যাঁ? ১ নম্বর ২ নম্বর এখানে পাশাপাশি করে দিয়েছে। তোমরা ১ নম্বর করলে তার নিচে ২ নম্বর করবে। ঠিক আছে? আচ্ছা, শেয়ারিং লক হলো। এক্সক্লুসিভ লক, দেখো এক্সক্লুসিভ লকের এক্সাম্পল ২ নম্বরে আছে। এক্সক্লুসিভ লক T1 T2 দুটো আছে। তাহলে এক্সক্লুসিভ লক কার কাছে আছে? T1 এর কাছে। তাহলে T1 রিডও করতে পারবে, রাইটও করতে পারবে। কোনো প্রবলেম নেই। ঠিক আছে? T2 ও করতে পারবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, টু ফেজ লকিং, যেটাকে শর্টে আমরা 2PL বলি। ঠিক আছে? টু ফেজ লকিং কি বলছে? টু ফেজ লকিং ওয়ার্কিং অন টু প্রিন্সিপাল। দুটো প্রিন্সিপালের উপর কাজ করে। টু ফেজ লকিং ওয়ার্কিং অন টু প্রিন্সিপাল, দুটো প্রিন্সিপালের উপর কাজ করে। একটা হচ্ছে দেখো গ্রোয়িং ফেজ, আর একটা হচ্ছে শ্রিঙ্কিং ফেজ। গ্রোয়িং মানে বেড়ে যাওয়া, তাকে আমরা হচ্ছে লকিং ফেজ বলছি। শ্রিঙ্কিং মানে ছোট হয়ে যাওয়া, আনলকিং ফেজ বলছি। মনে রাখবে, সিনোনিম গুলো। গ্রোয়িং মানে লকিং, আর শ্রিঙ্কিং মানে হচ্ছে কি? আনলকিং। এখানে দেখো লক কম্পিটেবল টেবিল দিয়েছি একটা। শেয়ার লক আর এক্সক্লুসিভ
লক এর মধ্যে একটা এখানে দেখো দেখো এও শেয়ার করছে, ও শেয়ার করছে, হবে কি হবে না? শেয়ার লকে দুজনে শেয়ার করতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ। কারণ শেয়ার লক কেন দুজন শেয়ার করতে পারে? বিকজ দুটোতে কি আছে? শুধু রিড অপারেশন, দুজনে রিড করতে পারে। তুমি ব্যাংক থেকে কত টাকা আছে দেখতে পারো, এটিএম থেকেও দেখতে পারো, কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে যখন তুমি টাকা তুলবে, দ্যাট মিনস রাইট অপারেশন হবে কোনো একটা জায়গায় বা দুটো জায়গায়, তখনই প্রবলেম। দেখো একজন শেয়ার করছে, আরেকজন আরেকজন কি করছে? মানে এক্সক্লুসিভ লক ইউজ করছে, তাহলে কি হবে? হবে না। কেন হবে না? কারণ এক্সক্লুসিভ লকে কি হবে? রাইট অপারেশন হতে পারে। আচ্ছা, এক্সক্লুসিভ শেয়ার এটাও হবে না। এক্সক্লুসিভ রাইট হতে পারে, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এটাও হবে না। বুঝা গেছে? আচ্ছা, টু ফেজ লকিং ব্যাপারটা কি বললাম? মানে দু রকম লক আছে, দুটো ফেজের লক আছে, একটা লক করা যাবে, একটা আনলক করা যাবে। ঠিক আছে? সেজন্য একে টু ফেজ বলা হয়। এই যে এখানে ক্লাসিফিকেশন দিয়েছে টু ফেজ লকিং এর, ক্লাসিফিকেশন অফ টু ফেজ লকিং। দেখো একটা হচ্ছে বেসিক টু ফেজ লকিং, একটা হচ্ছে কনজারভেটিভ টু ফেজ লকিং, একটা হচ্ছে রিগোরিয়াস টু ফেজ লকিং, একটা হচ্ছে স্ট্রিক্ট টু ফেজ লকিং। ঠিক আছে? আচ্ছা, কনজারভেটিভ টু ফেজ এটা শর্ট ট্রিক দিয়েছে, নেট সেট গেটের জন্য ইউজ করার জন্য। ফার্স্ট গেট অল দা লক, দেন স্টার্ট ওয়ার্ক। কনজারভেটিভ, কনজারভেটিভ মানে জানো তো? মানে যারা খুব গোড়ামি হয়, ঠিক আছে, ওদেরকে কনজারভেটিভ বলে। ঠিক আছে? কনজারভেটিভ টাইপস এর লক। ঠিক আছে? তাহলে দেখো কনজারভেটিভ মানে, আচ্ছা আমি কাজে যাবো তো আমাকে সব দাও, সব দাও, সব জিনিস পেলে আমি কাজে যাবো। দ্যাট মিনস ও ফার্স্ট গেট অল দা লক, কাজের জন্য যত লোক লাগবে, যত লক মানে কি, যত কি লাগবে, মানে যেসব ভেরিয়েবল লাগবে সবার যদি অ্যাক্সেস পায়, সবার অ্যাক্সেস পেয়ে গেলে তারপরে সে কাজ শুরু করবে। যদি একটারও যদি অ্যাক্সেস বাকি থাকে, তাহলে কিন্তু সে কাজ শুরু করবে না। এটা কনজারভেটিভ লক। রিগোরিয়াস মানে নো রিড লক, অনলি রাইট লক। রিড করার জন্য কোনো, এই যেমন কি রিড রাইট সবের লক দাও, এ বলছে রিড করার জন্য কোনো লক দেওয়ার দরকার নেই। কেউ যদি ব্যালেন্স পড়তে চায়, কত টাকা আছে, হ্যাঁ সেটা তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু তুলতে গেলে তখন লক লাগাও। ঠিক আছে? রাইট লক বলবো। আচ্ছা, এটা রিলিজ বিফোর কমিট। কমিট করার আগে, রাইট করার আগে তোমাকে রিলিজ করে দিতে হবে। ঠিক আছে? যাতে অন্য লোক আবার রাইট করতে পারে। মানে তুমি ব্যাংকে গেছো, ব্যাংকে যখন তোমার টাকা আপডেট হবে, তুমি টাকা তুললে, তোমার 10 টাকা ছিল, তুমি সেখান থেকে 2 টাকা তুললে, তাহলে তোলার এই যে অপারেশনটা হচ্ছে, এই টাইমে তুমি কি লক নিয়ে বসে আছো? রাইট লক। দ্যাট মিনস এই সময়ে আর কেউ টাকা তুলতে পারবে না যতক্ষণ এই অপারেশনটা হচ্ছে। ঠিক আছে? তাহলে তোমার 8 টাকা হলো, এই রাইট এটা লিখার আগে তুমি লকটাকে রিলিজ করে দিলে, তারপর লিখে দিলে। রিলিজ করে দিলে এবার তুমি আবার এটিএম থেকে আবার টাকাটাকে তুলতে পারো, আবার রাইট অপারেশন হতে পারে। ঠিক আছে? নেক্সট স্ট্রিক্ট টু ফেজ লকিং। অনলি রাইট লক, নট রিলিজ বিফোর কমিট। ঠিক আছে? এখানে কি আছে? অনলি রাইট লক, রাইট লক থাকবে, নট রিলিজ বিফোর কমিট। তাহলে রাইট লক থাকবে কিন্তু রিলিজ করবে না। এই যেমন সে কমিট করার আগে রিলিজ করে দিয়েছিল লকটাকে, এ কিন্তু রিলিজ করবে না। এটা স্ট্রিক্ট বলা হচ্ছে। ঠিক আছে? এবার এখানে কোশ্চেন কিভাবে দিবে এটা জেনে রাখলে, এবারে কোশ্চেনটা তোমাকে এইভাবে দিবে, এই টেবিল থেকেই প্রত্যেক বছর কোশ্চেন। হ্যাঁ, অনেক কষ্ট করে টেবিলটা বানিয়েছিলাম। এই নাও, বেসিক টু ফেজ লকিং, কনজারভেটিভ টু ফেজ লকিং, রিগোরিয়াস টু ফেজ লকিং, স্ট্রিক্ট টু ফেজ লকিং, থমাস রাইট রুল আছে, আর টাইম স্ট্যাম্প আছে। আমি নেক্সট করাচ্ছি। ঠিক আছে? এই দুটো আছে। এইবারে তোমাকে জিজ্ঞাসা করবে, বলো তো সিরিয়ালাইজেবল কোথায় কোথায় পসিবল? সিরিয়ালাইজেবল কোথায় পসিবল? টু পেজ লকিং এ পসিবল, কনজারভেটিভ এ পসিবল, রিগোরিয়াস সবগুলোতে পসিবল। দেখো কিভাবে লিখা হয়েছে, লিখা থেকে কিন্তু বুঝতে পারবে। মানে তুমি সিকোয়েন্সটা মেইনটেইন করবে, সবসময় পড়ার সময় সিকোয়েন্স মেইনটেইন করবে। রিকভারেবল, রিকভারেবল কোনটা? না এই মাঝখানের দুটো, এই যে রিগোরিয়াস আর স্ট্রিক্ট, এই দুটোই ঠিক, বাকি কোনটাই নয়। আচ্ছা, এখানে দাগ দেওয়া আছে কেন? থমাস রাইট রুল আর টাইম স্ট্যাম্প। এখানে আনডিসাইডেবল মানে তুমি থমাস রাইট রুলের মাধ্যমে তুমি রিকভারেবল কিনা বলতে পারো না। টাইম স্ট্যাম্প টেকনিকের মাধ্যমে একটা দুটো ট্রানজাকশন রিকভারেবল কিনা বলতে পারো না। কিন্তু রিগোরিয়াস টু ফেজ লকিং এর মাধ্যমে আমি বলতে পারবো রিকভারেবল কি না। ঠিক আছে? মানে রিকভারেবল হবে বলতে পারবো।
আর কনজারভেটিভ যেটা আছে আর বেসিক টু ফেজ লকিং আছে, এখানে কিন্তু রিকভারেবল হবে না। নেক্সট ক্যাসকেডলেস, এখানেও সেম একই রকম, এর উপরে যেটা ছিল এটাও সেম। নো ডেডলক, নো ডেডলকে মানে ডেডলক নেই, নট ডেডলক, শুধুমাত্র এটা আর এটা, মানে লাস্ট এটা দেখো, এই যে টাইম স্ট্যাম্প আর কনজারভেটিভ টু ফেজ লক, এই দুটো আমাদের এনসিওর করে যে ডেডলক নেই, বাকি কেউ কিন্তু এনসিওর করতে পারে না ডেডলক নেই বলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শুধু লাস্টেরটাই, যে আহ, যেটাকে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প যদি হয় তাহলে এটা কি হবে না কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে। নেক্সট হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবল। ভিউ সিরিয়ালাইজেবল শুধু ওই থমাস রাইট রুল এর মাধ্যমে, আমরা যদি কোনো থমাস রাইট রুল ফলো করে কোনো ট্রানজেকশন, তাহলে তুমি তাকে বলতে পারবে যে সেটা কি না ভিউ সিরিয়ালাইজেবল হবে, ঠিক আছে। এবারে এইগুলো তো সব পড়েছি, এই এগুলো সবগুলো পড়েছি আমরা, এদিকে এগুলো হয়েছে। আর এখানে এগুলো সব পড়েছি, এখানে এতদূর পর্যন্ত পড়েছি। বাকি থমাস রাইট রুল আর টাইম স্ট্যাম্পটা আমরা জানি না, তাহলে একটু দেখে নিন, দিলে আমাদের শেষ। দেখো, টাইম স্ট্যাম্প অর্ডারিং প্রোটোকল, টাইম স্ট্যাম্প যেটা বললাম টিএসও, টাইম স্ট্যাম্প অর্ডারিং প্রোটোকল। টাইম স্ট্যাম্প ভ্যালু একটা থাকে, বলছে ইট ইজ দ্য ইউনিক ভ্যালু, ইট ইজ দ্য ইউনিক ভ্যালু অ্যাসাইন্ড বাই ডিবিএমএস ইচ ট্রানজেকশন ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। প্রত্যেকটা ট্রানজেকশন কি অ্যাসেন্ডিং অর্ডারে। বলছে ইট ইজ দ্য ইউনিক ভ্যালু অ্যাসাইন্ড বাই ডিবিএমএস টু ইচ ট্রানজেকশন ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। আছে অ্যাসেন্ডিং অর্ডার কথাটা ভালো করে মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট। থমাস রাইট রুল আর একটা হচ্ছে যে টাইম স্ট্যাম্প, খুব ইম্পর্টেন্ট। অ্যাসেন্ডিং অর্ডারে আমি ভ্যালু, যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল কটা ট্রানজেকশন আছে এখানে এক্সাম্পলে বলো? 7টা। প্রত্যেকে একটা ভ্যালু দিয়েছে, কে ভ্যালুগুলো কিভাবে দিয়েছে, 10 11 যেভাবে খুশি তুমি দিতে পারো, কোনো প্রবলেম নেই। মানে আমরা দিতে পারবো না, ডিবিএমএস দিবে, আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিবিএমএস এই ভ্যালু দিয়েছে। আচ্ছা, ভ্যালুগুলো অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে দিতে হবে। দ্যাট মিন্স টি1 কে 10 দাও, টি2 কে অ্যাটলিস্ট 11 দিতে হবে, বা 12 দিতে হবে, 13 দিতে পারে। দ্যাট মিন্স টি1 এর থেকে বেশি দিতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে, ইনক্রিজিং অর্ডারে দিতে হবে। 10, দেখেন 12, 15, 18, 20, 22। এইবারে এখানে এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে যে কোনটা ওল্ডার ট্রানজেকশন আর কোনটা ইয়ংগেস্ট বা নিউ ট্রানজেকশন, সেটা মনে রাখবো কি করে, সেটা মনে রাখবো। এবারে শুধু মনে রাখবে অপোজিট, অপোজিট কথাটা মনে রাখবে, ঠিক আছে। ধরো কারুর বয়স 10 আর কারুর বয়স 22, তাহলে বড় কে বলো? 22। এবারে আমি ডিওবি বললাম, ডিওবি, ডিওবি ডেট অফ বার্থ। ধরো এটা পাইলে ডেট অফ বার্থ, তাই তো, আর এটা স্নেহার ডেট অফ বার্থ। বলো বড় কে, কে বড়? হুম, 2004। 2004 বড় হবে। দ্যাট মিন্স যেটা স্মল নাম্বার সেটা কি হবে, ওল্ড হবে, আর যেটা বিগ নাম্বার সেটা ইয়ং হবে, বুঝা গেছে? তাহলে দেখো এখানে যে 2010 জন্মেছে, তাহলে ওই কি ওল্ড হবে। তাহলে যত ছোট সংখ্যা, দ্যাট মিন্স ট্রানজেকশনটা কি বড়, ওল্ড না ইয়ং? হুম, ছোট সংখ্যা যত হবে তত ওল্ড হবে না ইয়ং হবে? ওল্ড হবে। ওল্ড হবে। কি করে মনে রাখবো, কি সিকোয়েন্সে মনে রাখবো, কি সিকোয়েন্সে মনে রাখবো? ডেট অফ বার্থ সিকোয়েন্সে। ডেট অফ বার্থ ছোট হলে সেটা কিন্তু অবশ্যই বড় হবে সে। এইবারে বলছিলাম কনসিডার দ্য ফলোইং শিডিউল, একটা শিডিউল কনসিডার করো। কনসিডার করলাম শিডিউল এস, এস মানে শিডিউল, একটা শিডিউল দিয়েছে পরপর, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং টাইম স্ট্যাম্প অর্ডার এক্সিকিউট দ্য অ্যাবভ শিডিউল, শিডিউল ইউজিং বেসিক টাইম স্ট্যাম্প, মানে বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট থাকে। হ্যাঁ, যদি কোন টাইম স্ট্যাম্প অর্ডার ইউজ করছে, এখানে যে অনেকগুলো টাইম স্ট্যাম্প অর্ডার থাকে, এই যে বেসিক, কনজারভেটিভ, রিগোরিয়াস, স্ট্রিক্ট,
হ্যাঁ, তোমাকে যদি বলা না থাকে তাহলে বাই ডিফল্ট কি হবে? প্রথমেরটা হবে। প্রথমেরটা মানে বেসিক টাইম স্ট্যাম্প অর্ডার। ঠিক আছে? অর্ডারিং প্রোডাক্ট বাই ডিফল্ট। যদি বলা না থাকে তাহলে তুমি এটাই ধরবে। ঠিক আছে? আচ্ছা। এই ৩ টার মধ্যে কোনটা সাকসেসফুলি এক্সিকিউট করবে। ঠিক আছে? চলো দেখি। সূত্রটা এখানে লিখেছে, নিচে লিখেছে। এই সূত্রটা এখানে লিখে নিবে, রুলসটা এখানে লিখে নেবে। ঠিক আছে? রুলসটা কি? না এল্ডার, ইয়ঙ্গার। প্রথমে এল্ডার তারপরে ইয়ঙ্গার পসিবল। ঠিক আছে? কিন্তু ইয়ঙ্গার, এল্ডার নট পসিবল। কিভাবে মনে রাখবে এই ব্যাপারটাকে? ধরো ১ মিনিট। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, ধরো আমাদের পায়েল আর তার ভাই। ধরো পায়েল আইসক্রিম খাচ্ছে। ঠিক আছে? তার ভাই তার থেকে ছাড়িয়ে নিল। তার ভাই তার থেকে ছাড়িয়ে নিল। কোন প্রবলেম আছে পায়েল? আছে কি? হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলো। এই যে পড়াচ্ছি, বলো। কি করছো? আচ্ছা, আচ্ছা। কোথায় নামবে কোথায়? আচ্ছা, আচ্ছা। তাহলে ফোন করবে তাহলে। ঠিক আছে? ৯টা। আচ্ছা দেখো। তাহলে দেখো পায়েল বড় তার ভাই ছোট। তাহলে বড় যে আছে তার আইসক্রিমটা যে ছোট আছে সে যদি ছাড়িয়ে নেয় তাহলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? পায়েলকে বরং তার বাবা-মা বকবে, "ভাই তোর ভাই চাইছে দে তাকে।" কোনো প্রবলেম নেই। কিন্তু তাহলে দেখো ওল্ড টু ইয়ং কোনো প্রবলেম নেই। এই যে এল্ডার মানে ওল্ড টু ইয়ঙ্গার কোনো প্রবলেম নেই। পসিবল। ঠিক আছে? ঠিক আছে? বড় ভাই থেকে ছোট ভাই নিতে পারে। কোনো প্রবলেম নেই। কিন্তু এই আইসক্রিমটা কে খাচ্ছে? তার ভাই খাচ্ছে। পায়েল ছাড়িয়ে নিয়েছে। বড় ছাড়িয়ে নিয়েছে। তাহলে এই কোথায় চলে যাবে? হ্যাঁ? তার মায়ের কাছে চলে যাবে। ঠিক আছে? যে আইসক্রিম ছাড়িয়ে নিয়েছে কেঁদে, কেঁদে চলে যাবে তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে যে ইয়ং, যে ইয়ং তার থেকে ওল্ড কখনো নিতে পারবে না। ইয়ং এর থেকে ওল্ড কখনো নিতে পারবে না। সেক্ষেত্রে কি হবে? প্রবলেম ওকার করবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ইয়ঙ্গার টু এল্ডার নট পসিবল। এটা হচ্ছে সূত্র এবং কিভাবে মনে রাখবে সেটাও বলে দিলাম। ঠিক আছে? তাহলে প্রথমে এই ট্রানজেকশন দিয়েছে। এই ট্রানজেকশনটাকে আমরা লিখে ফেলবো পাশে। বলছে দেখো ভ্যালু দিয়েছে। T1 এর ভ্যালু রেসপেক্টিভ ভ্যালু 10, T2 এর ভ্যালু 30, T3 এর ভ্যালু 20। তাহলে প্রত্যেকের ভ্যালু লিখে দিলাম এবং ট্রানজেকশনটা লিখে দিয়েছি। ঠিক আছে? এই ট্রানজেকশনটা দেওয়া থাকবে, তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে। তোমাকে শুধু উপরে ভ্যালুটা বসিয়ে নিতে হবে। ঠিক আছে? তোমাকে শুধু প্রত্যেকের উপরে ভ্যালুটা বসিয়ে নিতে হবে। ঠিক আছে? এই যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে নিবে। ঠিক আছে? এইবারে বলো এখানে কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম মানে কি? যেখানে রাইট এর ইনভলভমেন্ট থাকবে। তাই তো? প্রথমে দেখো এখানে T1 রিড করেছি। এ কি আর কেউ নিয়েছে? আর কোথাও এ গেছে? না, কোনো প্রবলেম হবে? না, তারপরে T3 দেখো পরপর হচ্ছে, রো ওয়াইজ লিখা থাকবে না কিন্তু তোমাকে ধরে নিতে হবে। T3 রিড করেছে ককে? বি কে। আর কি কেউ বি নিয়ে করেছে? না, বলো। করেনি। T1 রাইট করেছে। তাহলে প্রবলেম আছে, রাইট এরও ইনভলভমেন্ট আছে। আপার টু লোয়ার আছে। এইবারে বলো বড় কে? টি মানে কার ইনভলভমেন্ট আছে? T3 আর T1। কে বড়? কি করে বুঝবো কে বড় কে ছোট?
কি করে বুঝবো? ভ্যালু দেখে বলো বড় কে? কি বলেছিলাম? এটা কি দেওয়া আছে? এজ দেওয়া আছে না ডেট অফ বার্থ দেওয়া আছে? ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যত ছোট হবে সেটা তো কি বড় হয়। বড়। তাহলে এ ওল্ড আর এ কি ইয়ং, ঠিক আছে না? তাহলে কি হবে বলো? কি হবে? কে কার থেকে নিয়েছে? নট পসিবল। কে কার থেকে নিয়েছে বলো আগে? ইয়ং। ওল্ড ইয়ং এর থেকে নিয়েছে, মানে পায়েল তার ভাইয়ের থেকে নিয়ে নিয়েছে। তো তার ভাই কান্না শুরু করে দিবে, তাই তো? তাহলে এটা পসিবল নয়। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এটা কিন্তু নট পসিবল। একটা নট পসিবল হলেই আর বাকি দেখার দরকার নেই, বি সি ডি কিছু থাকলো থাকলো না। একটা নট পসিবল মানে দেখার দরকার নেই, ঠিক আছে? বলছে দা ভ্যালু বি রাইট বাই T1 এল্ডার ব্রো কামস টু, মানে এটা জানার জন্য, এটা জাস্ট জানার জন্য, এটা পরীক্ষা হলে লিখে দিবেন আবার এল্ডার ব্রাদার ইয়ঙ্গার ব্রাদার, ঠিক আছে? এটা আমি গল্পটা বলেছিলাম, দেখো বাচ্চাটা লিখে রেখেছে মনে রাখার জন্য, ঠিক আছে? নেক্সট, নেক্সট আমাদের 2 নম্বর অপশন ছিল, এই যে 2 নম্বর। 1 নাম্বারটা করলাম হলো না, এবার 2 নাম্বারটা চেক করব। বি, বি দেখো চেক করলাম। ওকে, বলো হবে কি হবে না? ভ্যালু গুলো বসিয়ে দিলাম। প্রত্যেক T1 এ 30, T2 এর প্রত্যেকের শুধু ভ্যালু আলাদা আছে, ট্রানজ্যাকশনে কি আছে, ঠিক আছে? একই থাকতে পারে, আলাদা থাকতে পারে, বাট দেখে নেবে। চলো এ, এর উপর আর কেউ কাজ করেছে? করেনি, নো প্রবলেম। বি, বি এর উপর আর কেউ কাজ করেছে? হ্যাঁ, এ করেছে। তাহলে বলো এটা প্রবলেম ওকার করবে কি করবে না? T1, T1 বড় কে? T1 আর T3 এর মধ্যে 20, 30 কে বড়? T3। T3 বড়। বড় থেকে ছোট নিয়েছে, কোনো সমস্যা হবে? না। নেই, তাহলে কোনো সমস্যা নেই, তুলে দাও। আর কি কোথাও আছে? সি, সি এখানেও প্রবলেম, বলো কি আছে? T2 আর T1 কোনটা বড়? T2। T2 বড়, T1 ছোট। তাহলে বড় থেকে ছোট নিয়েছে, কোনো প্রবলেম হবে? না। তাহলে কি পসিবল, এই ট্রানজ্যাকশনটা পসিবল, টাইম স্টেম অর্ডার পসিবল। কনসেপ্ট ক্লিয়ার? এই অর্ডারে তুমি এক্সিকিউট করতে পারবে। নেক্সট, সি দেখো, আর এখানে লিখে নি, আরো অনেক ট্রানজেকশন ছিল, ঠিক আছে? লিখে নি, যাই হোক ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এখানে একটা জায়গায় পসিবল হয়েছে, যেহেতু আর বাকিগুলো নট পসিবল হবে সেই জন্য আর লিখে নি, ঠিক আছে? তাহলে পসিবল আর নট পসিবল বোঝা গেছে দুটো অপশনের মাধ্যমে। হ্যাঁ। নেক্সট, থমাস রাইট রুল, লাস্ট টপিক। ইন থমাস রাইট রুল কি বলছে দেখো, ডব্লিউ কনফ্লিক্ট আর অ্যালাউ, মানে আমি কি বলেছিলাম, ডব্লিউ এর ইনভলভমেন্ট থাকলেই তো প্রবলেম। তাহলে ডব্লিউ এর ইনভলভমেন্ট থাকা মানে আলটিমেট দুটো যদি ট্রানজেকশন হয় T1 আর T2, কতগুলো পসিবল কনফ্লিক্ট হতে পারে? একটা আছে রিড রিড, একটা হচ্ছে রিড ওয়ান লেখার দরকার নেই, রাইট, একটা আছে রাইট রিড, আরেকটা কি রাইট রাইট। এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রবলেম শুধুমাত্র যদি যেখানে রাইটের ইনভলভমেন্ট থাকবে সেখানেই প্রবলেম, রিড রিডে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এটা বাদ। তাহলে এইখানে এদের মধ্যেও থমাস রাইট রুল যেটা বলছে যে রাইট রাইট কনফ্লিক্ট, এইগুলো তিনটাই তো কনফ্লিক্ট, রিড রাইট, রাইট রিড, রাইট রাইট, এর মধ্যে এই রাইট রাইট কনফ্লিক্ট অ্যালাউ করে দিয়েছে, ঠিক আছে? রাইট রাইট কনফ্লিক্ট করলে কোনো কিছু করার দরকার নেই, অ্যালাউ। থমাস রাইট রুলের মাধ্যমে কি বলা হচ্ছে, রাইট রাইট কনফ্লিক্ট আর অ্যালাউ। এক্সাম্পল দেখো, এখানে কোনো প্রবলেম আছে? এল্ডার ব্রাদার কে এখানে? এল্ডার কে ইয়ঙ্গার কে? T1 এল্ডার। T1 হচ্ছে ওল্ড আর এ হচ্ছে ইয়ং, তাহলে ইয়ং এর থেকে ওল্ড নিয়ে নিয়েছে, প্রবলেম ওকার করবে কি করবে না? করবে। করবে, নট পসিবল।
নট পসিবল কেন? এই কনফ্লিক্টটা, এই যে রিড রাইট প্রবলেম হলো, এই প্রবলেমটা এখানে আছে। দেখো রিড রাইট প্রবলেম, ঠিক আছে? এবার দেখো নেক্সট, এটা এক্সাম্পল 1, এবার এক্সাম্পল 2 হয়েছে। দেখো এটা দেখো, তোমরা এরকম বক্স করে লিখবে, হ্যাঁ এরকম বক্স করে লিখবে, বুঝতে পারবে। সব জায়গায় এরকম করে লিখবে, বক্স করে নিবে, হ্যাঁ? আচ্ছা, এটা দেখো, এটা এখানে ওল্ড কে, এ রাইট করেছে আর এ রিড করেছে। ওল্ড কে ইয়ং। T1 ওল্ড, আর এ হচ্ছে ইয়ং। তাহলে ইয়ং এর থেকে ওল্ড নিয়েছে, প্রবলেম ওকার করবে, করবে। তাহলে নট পসিবল, এও নট পসিবল ছিল 1 নম্বর, 2 নম্বর নট পসিবল হলো, ঠিক আছে? তাহলে দেখো এখানে প্রবলেমটা, কনফ্লিক্টের নাম কি? প্রথমে কি হয়েছে? রাইট রিড, দেখো রাইট রিড তো কনফ্লিক্ট। নেক্সট দেখো 3 নাম্বার এক্সাম্পল 3 হয়েছে। কি বলছে এখানে? এখানে ওল্ড কে আর ইয়ং কে, এটা 20 10, বলো। এ রাইট করেছে, এ রাইট করেছে। ইয়ং কে টি2। T2 20 মানে ইয়ং, আর এ হচ্ছে ওল্ড। তাহলে ইয়ং এর থেকে ওল্ড নিয়েছে, তাহলে কনফ্লিক্ট, ইয়েস অর নো? ইয়ং এর থেকে ওল্ড নিতে পারে না, কেঁদে যাবে, পাইলে ভাই কেঁদে যাবে। কিন্তু এটা কনফ্লিক্ট, বাট এটা এলাও করেছে, শুধুমাত্র থমাস রাইট রুলস এর আন্ডারে পড়ছে বলে এটাই কনফ্লিক্টটাকে এলাও করছে। কিন্তু থমাস রাইট রুলস এর আগে এইটা কি ছিল? কি ছিল? নট পসিবল ছিল। কিন্তু থমাস রাইটস রুলস এর আন্ডারে রাইট কনফ্লিক্টটাকে এলাও করে দেওয়ার জন্য এটা এখন কি হয়ে গেছে? পসিবল হয়ে গেছে। আর যদি কোথাও রাইট হয়, সে তো বাই ডিফল্ট পসিবল, কোনো প্রবলেম নাই। বুঝা গেছে? বুঝতে পেরেছো তো? হুম। নেক্সট, ডেডলক এন্ড স্টারভেশন প্রিভেনশন রুলস, ডাই এন্ড ওয়েট, আর কি লিখেছে নিজে বুঝতে পারছি না। উড ওয়েট এন্ড ডাই, দাঁড়া এটা কি লিখেছে নিজে বুঝতে পারছি না, কি লিখে দিয়েছে এটা। আচ্ছা, এটা দেখো, ওল্ডার ইয়ংকে রিকোয়েস্ট করছে, ঠিক আছে? ওল্ডার ইয়ংকে রিকোয়েস্ট করছে, আর ওল্ডার ব্রাদার ইয়ঙ্গার ব্রাদারকে যদি রিকোয়েস্ট করে কোনোদিন পাবে? না। না না সরি, এটা উল্টোটা আছে, মানে হচ্ছে কি, মানে ওল্ডার ব্রাদারের থেকে ইয়ঙ্গার ব্রাদার নিয়েছে, পসিবল কি পসিবল নয়? পসিবল। এবারে দেখো ইয়ঙ্গারের থেকে ওল্ডার নিচ্ছে, এটা নট পসিবল, এটা জাস্ট দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এটা ওল্ডারের থেকে ইয়ং নিয়েছে, হ্যাঁ এটা পসিবল। এখানে কি করেছে? ইয়ং এর থেকে ওল্ড নিয়েছে, না নট পসিবল। এটা জাস্ট লিখে রাখবে, আমি এখানে মনে হচ্ছে কিছু একটা মিসিং করেছি, এটা কি লিখেছে বুঝতে পারছি না, ঠিক আছে? পরে করিয়ে দেবো। আচ্ছা নেক্সট কি আছে দেখো, লাস্ট হচ্ছে ভেরিয়েন্ট অফ টু ফেজ লকিং ইজ দ্য রিগোরিয়াস টু ফেজ লকিং প্রোটোকল হুইচ রিকোয়ার দ্যাট অল দ্য লক্স উইল বি হেল্ড আনটিল দ্য ট্রানজেকশন কমিট, ঠিক আছে? এটা নোট লিখে নেবে, এটা ওই রিগোরিয়াস টু ফেজ লকিং এর জন্য বলা হচ্ছে, ঠিক আছে? বলছে হুইচ রিকোয়ার দ্যাট অল লক্স উইল বি হেল্ড আনটিল দ্য ট্রানজেকশন কমিট, যতক্ষণ না ট্রানজেকশন কমিট হচ্ছে ততক্ষণ কিন্তু সে ধরে রাখবে সমস্ত লকগুলো, ঠিক আছে? রিগোরিয়াসের আন্ডারে যে লকটা নিয়েছে, ধরো লক এ নিয়েছে, এবারে যতক্ষণ না সমস্ত ট্রানজেকশন না কমপ্লিট হচ্ছে ততক্ষণ রিলিজ করবে না, তখন সে ধরে রাখবে, হোল্ড করে রাখবে, ঠিক আছে না? হোল্ড করে রাখবে, ঠিক আছে? ব্যাস কমপ্লিট, ডিবিএমএস কমপ্লিট পুরোটা।
ঠিক আছে? টাটা তাহলে।